আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জিওটেকনিক নিয়ে ডিল করবো আর কি। হ্যাঁ, তো জিওটেকনিকের যে প্রথম অধ্যায়টা নিয়ে আমরা ডিল করব সেটা হলো আমাদের ফেস রিলেশনশিপ, অর্থাৎ দশার যে সম্পর্কটা সেই সম্পর্ক নিয়ে আলোচনা করব। ফেস মানে আমরা দশা বুঝি। তো জিওটেকনিকের এই ফেস রিলেশনশিপ নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে জিওটেকনিক যেহেতু পড়াশোনা করব, তো এইটা কেন পড়বো, পারপাসটা কি, তো এই জিনিসটা একটু তোমাদেরকে বলি। দেখো, জিওটেকনিক মানে বুঝতেছো যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে তোমরা কি বুঝতেছো, এটা মাটি রিলেটেড হবে, তাই না? মূলত আমরা ডিজাইন, কনস্ট্রাকশন এবং কোনো প্রজেক্টটাকে তোমার হ্যান্ডেল করার জন্য এই যে সয়েল আছে, রক আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার আছে, এদের সাথে যে ড্রিলটা করা হয় এবং এদের রিলেশনের মধ্যে যে ড্রিলটা করা হয় সাধারণত কিসের জন্য, আমাদের এই ডিজাইন পারপাসের জন্য, কনস্ট্রাকশন পারপাসের জন্য, কোনো একটা প্রজেক্ট হ্যান্ডেলিং করার জন্য বা প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য যে এই সমস্ত বস্তুর সাথে যে ডিল করা হয়, এইটাই হলো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মূল পড়াশোনা আর কি, মূল কারণ। এই জন্য আমরা জিওটেকনিক ইঞ্জিনিয়ারিংটা পড়ব, বুঝতে পারছো? তো এইটা পড়ার শুরুতে আমাদেরকে জানতে হবে যে এদের মধ্যে তাহলে ফেস রিলেশনশিপটা কি জিনিস। তো সাধারণত আমরা একদম ইনিশিয়াল অবস্থা থেকে শুরু করি। তুমি যদি একটা সয়েলটাকে কালেক্ট করো, সয়েলটা সাধারণত তিনটা দশা হতে পারে, তিনটা ফেসে থাকতে পারে। একটা ফেস এরকম হতে পারে যে সয়েলটা কমপ্লিটলি ড্রাই, ড্রাই মানে কি শুষ্ক, কমপ্লিটলি শুষ্ক অবস্থায় আছে, তাহলে সেখানে এক রকমের বস্তু থাকবে, সেখানে এক রকমের বিষয় হবে। আবার যদি কমপ্লিটলি স্যাচুরেটেড হয় সেখানে এক রকমের বিষয় হবে, আবার যদি পার্শিয়ালি স্যাচুরেটেড হয় তাহলে এক রকমের বিষয় হবে, বুঝতে পারছো? তো ফর এক্সাম্পল আমরা ফেস রিলেশনশিপের জন্য ফেস ডায়াগ্রামটা একটু ড্র করি। আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি। দেখো, এইটা যদি একটা তোমার ন্যাচারাল অবস্থায়, আমি এই সাইডটাতে ড্র করব একে একে। এইটা যদি তোমার ন্যাচারাল অবস্থায় কোনো সয়েল নিয়ে আসো আর কি। হ্যাঁ, আচ্ছা সরি, ধরো এই জায়গাতে আমি একটা সয়েল দিলাম, ন্যাচারাল অবস্থায় একটা সয়েল নিয়ে আসছি আর কি। হ্যাঁ, তো এখন এই সয়েলের ভিতরে কি কি থাকে তোমরা জানো যে সয়েলের পার্টিকেল থাকবে আর কি। হ্যাঁ, সয়েলের পার্টিকেল থাকবে, এরকম সয়েল পার্টিকেল থাকে। আবার তো এরকম সয়েল পার্টিকেল থাকে। তো সয়েল পার্টিকেলকে আমি একটু হ্যাচিং করে তোমাদেরকে বোঝানোর দিই। এরকম সয়েল পার্টিকেলের সমন্বয় আমি একটা একখণ্ড নমুনা মৃত্তিকা নিয়ে আসছি, যার ভিতরে কয়েকটা বস্তু থাকবে। একটা সয়েলের ভিতরে কি কি থাকে, সয়েলের কণা থাকে, মাটির কণা থাকে, তাই না? তারপরে কি থাকে, ভয়েড অংশ থাকে। এগুলো হলো মাটির কণা, এগুলোকে আমরা কি বলি, সলিডস, তাই না? সলিডস, এগুলো হলো সলিডস। আর এই সয়েলের ভিতরে যে সাদা সাদা যে অংশটা দেখতেছো এগুলো হলো ভয়েডস। তো এগুলো ভয়েডসটা যেটা আছে সেগুলো হলো এমন হতে পারে যে ওয়াটার দ্বারা ফিল আছে এবং কিছু পরিমাণ এয়ারও আছে। যেমন ধরো এরকম হতে পারে যে এগুলো কি আছে, ওয়াটার দ্বারা ফিল আছে। আমি এই যে লাল কালি দিয়ে যেগুলো দাগায় দিচ্ছি, ধরো যে এগুলো ওয়াটার দ্বারা ফিল আছে এগুলো। আচ্ছা, আমি লাল কালি দিয়ে যেগুলো দিয়ে দিতেছি সেগুলো হলো ভয়েড, ওয়াটার না। মনে করবা যে এগুলো কি, ভয়েড। ওকে, তো এগুলো যেগুলো আছে এগুলো হলো সলিড, এগুলো হলো কি সলিড। আর এগুলো কি আমাদের লাল কালি দিয়ে, এটা হলো সলিড, আর লাল কালি দিয়ে এগুলো কি ভয়েড, বুঝতে পারছো? আচ্ছা, যদি তাই হয়, লাল কালি দিয়ে এগুলো যদি ভয়েডই হয়, খেয়াল করো এই ভয়েডটা কি কি দ্বারা ফিল থাকতে পারে। এই সম্পূর্ণ ভয়েডটা হতে পারে কিছু অংশ ওয়াটার দ্বারা ফিল আছে আর কিছু অংশ এয়ার দ্বারা ফিল আছে। এই ভয়েডের মধ্যে কে থাকবে, ফাঁকা অংশ। এখানে এই ফাঁকা অংশের মধ্যে কে থাকবে বা কি থাকবে, ওয়াটার থাকতে পারে, অথবা এই ফাঁকা অংশের মধ্যে কি থাকতে পারে, এয়ার থাকতে পারে। অথবা এমন হতে পারে
কিছু ফাঁকা অংশ আছে হলো ওয়াটার, কিছু ফাঁকা অংশের মধ্যে আছে এয়ার। এইটা তাদের কন্ডিশনের উপরে ভিত্তি করে হবে। তার মানে এই ভয়েডটা কিন্তু দুইটা জিনিস এর সমন্বয়ে হতে পারে, একটা হলো এয়ার থাকতে পারে আর একটা হলো ওয়াটার থাকতে পারে, এয়ার প্লাস ওয়াটার, অথবা শুধু এয়ার অথবা শুধু ওয়াটার, অথবা কি থাকবে শুধু এয়ার অথবা শুধু ওয়াটার। এইটা হলো কন্ডিশনের উপরে ভিত্তি করবে। দেখো এই সয়েল যেটা তুমি নিয়ে আসছো, এই সয়েলটা যদি কমপ্লিটলি ড্রাই হয়, সম্পূর্ণ শুষ্ক, তাহলে শুষ্ক মানে কি এখানে কোনো ওয়াটারের বালাই নাই। তাহলে এই যে এই লাল দিয়ে যে ভয়েডটা দেখতেছো, তুমি ধরো একটা সয়েল নিয়ে আসছো মাঠ থেকে, নিয়ে আসার পরে এটাকে ওভেনে ড্রাই করছো, তাহলে এখন সব ওয়াটার কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তার মানে যা থাকবে এই ভয়েডগুলোর মধ্যে শুধুমাত্র এয়ার অবশিষ্ট থাকবে, এছাড়া আর কিছু থাকবে না। শুধুমাত্র কি থাকবে, এয়ার অবশিষ্ট থাকবে, এছাড়া আর কিছু থাকবে না। ঠিক আছে, তাহলে কন্ডিশনের উপরে ভিত্তি করে আমাদের শুধু এয়ারও থাকতে পারে ভয়েডের মধ্যে। আবার যদি এমন হয় যে তুমি মাঠ থেকে নিয়ে আসছো, কিছু পরিমাণ ওয়াটার আছে, এখনো তুমি এটাকে শুকাওনি বা মাঠ থেকে যেভাবে কালেক্ট করে নিয়ে আসছো ওইভাবেই নিয়ে আসে, তো এমন হতে পারে যে এই ভয়েডের মধ্যে ওয়াটার আছে আর কিছু উপরের অংশ একটু শুষ্ক শুষ্ক, ওর মধ্যে এয়ার আছে। এয়ার এবং ওয়াটার দুইটা মিলেই থাকতে পারে। আবার যদি আমি বলি যে কমপ্লিটলি স্যাচুরেটেড কন্ডিশন, কমপ্লিটলি আমি এই তিনটা ডায়াগ্রামই তোমাকে দেখাবো। কমপ্লিটলি স্যাচুরেশন ডায়াগ্রাম যদি বলি তাহলে কি হবে, যে এই কমপ্লিটলি স্যাচুরেটেড কন্ডিশন, এইটা একটু ভালো করে বুঝো, আমি এটা ফেজ ডায়াগ্রামে আঁকাই। কমপ্লিটলি আমি এখন বলতেছি কমপ্লিটলি স্যাচুরেটেড ডায়াগ্রাম নিয়ে। তো কমপ্লিটলি স্যাচুরেটেড এর মধ্যে কি হবে, যে যখন এই যে সম্পূর্ণ ভয়েড শুধুমাত্র ওয়াটার দ্বারা ফিল হবে, অর্থাৎ ভয়েড অংশের আয়তন যেটা আছে সেইটা হলো ওয়াটারের আয়তনের সমান হবে। অথবা আমরা এইভাবে বলতে পারি, যখন ভয়েডের মধ্যে এয়ারের প্রেজেন্ট 0% হয়ে যাবে আর সমস্ত ভয়েডটা শুধু ওয়াটার দ্বারা ফিল আপ হবে, ওই কন্ডিশনকে আমরা বলি হলো কমপ্লিটলি স্যাচুরেটেড কন্ডিশন। তার মানে তুমি এখন চিন্তা করো যে আমি এখন তোমাদেরকে বললাম যে আমি কমপ্লিটলি স্যাচুরেটেড কন্ডিশন বা সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকার ফেজ ডায়াগ্রাম অঙ্কন করো, তাহলে এখন এই প্রপার্টির মধ্যে দশা কয়টা চলে আসবে, দুইটা। একটা হলো সলিড। দেখো এই সলিডগুলাকে তুমি যদি একত্রিত করো, তুমি যদি এই সলিডগুলাকে একত্রিত করো, সলিডসগুলাকে যদি তুমি একত্রিত করো, খেয়াল করো এই সলিডসগুলাকে যদি তুমি একত্রিত করো তাহলে কি পাবা, এই সলিডসগুলাকে তুমি যদি একত্রিত করো তাহলে কি পাবা, যে এরকম একটা ভলিউম পাবা, যে ভলিউমে শুধু সলিডস আছে। এই সলিডগুলাকে তুমি এক জায়গাতে একত্রিত করে ফেললা, তাহলে তুমি কি পাবে, একটা হলো সলিডসের ভলিউম পাবা। তো এইটাকে আমরা বলি ভলিউম অফ সলিডস। ঠিক আছে, এখন যেহেতু এইটা হলো কমপ্লিটলি স্যাচুরেটেড, তার মানে কি সম্পূর্ণ যে ভয়েড অংশটা ছিল, এই যে সম্পূর্ণ যে ভয়েড অংশটা ছিল, সেই ভয়েড অংশটা এখন কি দ্বারা ফিল হয়ে গেছে, সম্পূর্ণ ভয়েড অংশটা ওয়াটার দ্বারা ফিল হয়ে গেছে। তার মানে আমরা এখানে ভয়েড অংশের যে আয়তনটা আছে, মূলত এই দুইটা আয়তন দিয়েই আমাদের কি গঠন হয়, একটা সয়েলের ফেস ডায়াগ্রাম হয় আর কি। হ্যাঁ, ভয়েড অংশ, এখন এই জায়গাতে ভয়েড অংশটা কি হয়ে গেছে, ওয়াটার দ্বারা ফিল হয়ে গেছে। তো আমরা বলতে পারি ভয়েড অংশের আয়তন হলো এখানে ওয়াটারের আয়তনের সমান। তো এইটা হলো আমাদের সলিড। এটা হলো আমাদের কি সলিড, সরি, আর এইটা হলো ভয়েড। ঠিক আছে, এইটা হলো সলিড আর ওইটা হলো ভয়েড, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটাকে আমরা কি কন্ডিশন বলতেছি, সম্পূর্ণ সম্পৃক্ত।
সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থা, মৃত্তিকার সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থা। এই ভয়েডটা কি দ্বারা ফিল? এই ভয়েডটা ওয়াটার দ্বারা ফিল আছে, ওয়াটার দ্বারা ফিল আছে। এখন এই ক্ষেত্রে আমি কি বললাম, সম্পূর্ণ সম্পৃক্তর ক্ষেত্রে এই ভয়েড অংশটা শুধুমাত্র যখন ওয়াটার দ্বারা ফিল থাকবে, অর্থাৎ এয়ারের প্রেজেন্টটা 0% থাকবে, 0% এয়ার থাকবে, আর সম্পূর্ণ ভয়েডটা ওয়াটার দ্বারা ফিল থাকবে, তখন তাকে আমরা বলি সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকা। তারপরে দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে আসো। আচ্ছা, তাহলে এখন এর ওজন যদি আমরা ক্যালকুলেশন করি, ওজনটা কিভাবে ক্যালকুলেট হবে? তাহলে দেখো, শুধুমাত্র কি থাকবে, সলিডসের ওজন থাকবে, তাই তো। এখানে WS, আর এই জায়গাতে কি থাকবে, WW। তাহলে আমি যদি সাইড নোটে লিখি যে এর টোটাল ওজন, খেয়াল করো, W ইকুয়াল টু কি হবে, WS প্লাস WW, আর টোটাল আয়তন V ইকুয়াল টু VS। এই সলিডগুলাকে একত্রিত করলে সলিডের আয়তন আর ভয়েডের আয়তন। এখন এই ভয়েডটা আবার কি দ্বারা ফিল আছে, এই ভয়েডের আয়তনটা ওয়াটার আয়তনের সমান, তো আমরা VS প্লাস কি লিখতে পারি, VW লিখতে পারি। এখন আসলে দ্বিতীয় সম্পর্কটা দেখি, ফেজ ডায়াগ্রাম। এখন ধরো এই বস্তুটা বা এই নমুনাটা তোমার হলো সম্পূর্ণটাই হলো কি দ্বারা ফিল আছে, ওয়াটার দ্বারা ফিল ছিল প্রথম অবস্থায়। তো এখন তুমি এটাকে ওভেন ড্রাই করছো, কি করছো, ওভেন ড্রাই করছো, ওভেনে দিয়ে একটা নির্দিষ্ট তাপমাত্রায় শুকায় ফেলছো সমস্ত। ওভেনে দিলে কি হবে, সমস্ত পানি ময়েশ্চার কি হয়ে যাবে, শুকায় যাবে। এখন সব ময়েশ্চার যদি শুকায় যায়, তাহলে এই যে ভয়েডগুলো আছে, এই ভয়েডের মধ্যে কি আছে, এখন নিশ্চয়ই এয়ার আছে, কিছু নয় মানে খালি গ্লাসে কিছু নয় মানে কি আছে, এয়ার আছে। আর তুমি যখন ওয়াটার দিবা, ওই খালি যে ভয়েড অংশটা গ্লাসের ছিল সেটা কে দখল করলো, এয়ার উঠে গেল আর পানি দখল করে ফেললো। তাহলে তুমি যদি চিন্তা করো এটা হলো কমপ্লিটলি ড্রাই কন্ডিশনে আছে, তাহলে এখানে ফেজ ডায়াগ্রাম কেমন হবে? তাহলে ফেজ ডায়াগ্রামটা এমন হবে, দেখো। আচ্ছা, তো আমাদের সলিডসের আয়তন থাকবে, এখানে তো তোমরা জানোই সলিডস থাকবে, আর এই যে ভয়েড অংশ আছে, এই ভয়েড অংশে এখন কে থাকবে, ওয়াটার থাকবে কি না, এই ভয়েড অংশে থাকবে এখন হলো এই ভয়েড, টোটাল ভয়েড আয়তনে এয়ার দখল করে নিয়ে থাকবে, কে থাকবে, এয়ার থাকবে। তাহলে এটা হলো এয়ার এই ভয়েড অংশে, ভয়েড অংশে, বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি এই নমুনার টোটাল ওজন কত হবে, দেখো এয়ারের তো ওজন খুবই নাই, এয়ারের ওজন, তাহলে এখানে হলো WS, আর এটা তো 0 এয়ারের ওজন। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি কি, যে নমুনার একদম ড্রাই কন্ডিশনে, শুষ্ক মৃত্তিকা বা ড্রাই সয়েল, আচ্ছা। তো এখানে কি কি থাকবে তাহলে খেয়াল করো, যে W ইকুয়াল টু তখন কি হবে, অনলি WS আসবে, তাই না, টোটাল ওজন শুধু WS আসবে, কারণ এখানে তো যেই ভয়েড অংশ আছে এই এয়ারের আয়তন নাই, সরি এয়ারের ওজন নাই। আর টোটাল ওজন, টোটাল আয়তন সমান সমান কি আসবে, VS প্লাস VV, বাট এখানে VV ইকুয়াল টু কি, VA, এয়ার, তাই না, এই সম্পৃক্ত কি বলে, শুষ্ক অবস্থায়। এখন যদি এই নমুনাটা পার্শিয়ালি স্যাচুরেটেড হয়,
অর্থাৎ আংশিক সম্পৃক্ত হয়। তাহলে আংশিক সম্পৃক্ত হলে কি হবে, সম্পূর্ণ অংশ ভয়েড থাকবে, কি বলে ওয়াটার থাকবে না, কিছু অংশ ওয়াটার থাকবে আর কিছু অংশ বাতাস দ্বারা পূরণ হবে। ফর এক্সাম্পল ধরো এই নমুনার এই পর্যন্ত যেইটা আছে এই পর্যন্ত হলো ওয়াটার টেবিল আছে আর উপরেরগুলো একদম ড্রাই। অথবা ধরো যে এর নিচে তোমার নমুনাগুলো কি আছে, ভয়েড যেগুলো আছে তুমি লাল কালি দিয়ে দেখতেছো, এগুলো ওয়াটার দ্বারা ফিল আছে, আর উপরের যেগুলো আছে সেগুলো ফাঁকা, কোনো ওয়াটার নাই, সেগুলো শুষ্ক মৃত্তিকা। তাহলে সেই ক্ষেত্রে এগুলো কি থাকবে, ওয়াটার থাকবে না, এয়ার থাকবে। তাহলে যদি এয়ার থাকে তাহলে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে দেখো তো। তার মানে আমাদের তখন ফেজ ডায়াগ্রামে তিনটা বস্তু আসবে। তখন ফেজ ডায়াগ্রামটা একটা তো সলিড থাকতেছে, এই সলিড তো কনস্ট্যান্ট, তোমার এখানে এয়ার ওয়াটার চেঞ্জ হয়ে যাক, সলিডের ভ্যালু, আচ্ছা আমি তোমাদেরকে একটু পরে একটা ইনফরমেশন দিচ্ছি, খেয়াল রাখবে সবসময়। এটা হলো সলিডস। এখন এর মধ্যে আবার এই ভয়েড অংশটা কয় ভাগে ভাগ হয়ে গেছে, দুই ভাগ। কিছু অংশ আছে হলো ওয়াটার দ্বারা ফিল আর কিছু অংশ আছে হলো এয়ার দ্বারা ফিল। তো এখানে আমাদের এই টোটালটা হলো আমাদের ভয়েড অংশ ভি ভি। এখন এই ভয়েডটা আগে ছিল হয় এয়ার নতুবা ওয়াটার, এখন কি কি আছে, এখন হলো এয়ারও আছে, এখন এই ভয়েডটা কি দ্বারা ফিল আছে, এয়ারও আছে ওয়াটারও আছে। ভয়েড অংশটা এখন কি দ্বারা ফিল আছে, এয়ারও আছে ওয়াটারও আছে। তাহলে এখানে ওজনটাও এরকম হবে WS WW, আর এয়ার এর তো ওজন নাই, তাই না? তাহলে এই যে এই নমুনাকে আমরা বলতেছি পার্শিয়াল স্যাচুরেটেড বা আংশিক সম্পৃক্ত নমুনা, পার্শিয়াল স্যাচুরেটেড বা আংশিক সম্পৃক্ত। এটাকে আমরা কি বলতেছি, আংশিক। আংশিক সম্পৃক্ত, এই যে দেখো আংশিক কি আছে, পানি দ্বারা ভেজা আছে আর বাকিটুকু এয়ার আছে। তাহলে এই নমুনার ক্ষেত্রে আমাদের টোটাল ওজন দেখো, এখানে কিন্তু টোটাল ওজন সবচাইতে ওজনটা বেশি পাবা হলে এখানে, এরপরে সবচাইতে বেশি ওজন পাবা মানে দ্বিতীয় হাইয়েস্ট এইটা এখানে, কারণ এখানে আর এখানে কি পাবা, শুধু সলিডসের ওজন আছে। তো সলিডসের ওজন তো সব জায়গাতেই আছে, শুধু এখানে পুরাটাই ওয়াটার, তাহলে ওজনটা একটু বেশি আসতেছে। এটা এখানে আংশিক ওয়াটার, ওজনটা এইটার তুলনায় একটু কম আসতেছে, আর সব থেকে কম হলো এইটা, তাই না? তাহলে এখানেও আসতেছে WS প্লাস W, এখানে W যতটুকু আছে, টোটাল আয়তন V ইকুয়াল টু কি আসবে, VS প্লাস VB। এখন এখানে VVটা কি দ্বারা পূরণ আছে, VA প্লাস VW, VA প্লাস VW, তাই না? তো এই হলো আমাদের তিনটা ফেজ ডায়াগ্রাম। একটা হলো আংশিক সম্পৃক্ত নমুনার জন্য ফেজ ডায়াগ্রাম, শুষ্ক মৃত্তিকার ফেজ ডায়াগ্রাম, আর একটা হলো সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকার ফেজ ডায়াগ্রাম। তো তোমাদেরকে ফেজ ডায়াগ্রাম যদি চাই তাহলে এই তিনটাই তোমাদেরকে ড্র করে দিতে হবে। এই ইনফরমেশনগুলো না লিখলেও চলবে, শুধুমাত্র এই ডায়াগ্রামটা ড্র করে দিই, ডায়াগ্রামের ভিতরের মানগুলো ড্র করে দিলেই চলবে। তাহলে একটা মৃত্তিকার কন্ডিশনের উপরে ভিত্তি করে আমরা এই ফেজ ডায়াগ্রামগুলো অঙ্কন করতে পারি, বুঝতে পারছো? কখনো সম্পূর্ণ সম্পৃক্ত, কখনো আংশিক সম্পৃক্ত, আর কখনো শুষ্ক মৃত্তিকা। এখন এই সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকাটাই তোমাকে ভালো করে বুঝতে হবে। আমি আরো একবার বলতেছি, কেয়ারফুলি শোনো। যখন কোনো নমুনার ভিতরে যে ভয়েড অংশটা আছে, এই সম্পূর্ণ ভয়েড অংশটা ওয়াটার দ্বারা ফিল হয়ে যাবে, ফাঁকা অংশটা যেটা ছিল ওয়াটার দ্বারা ফিল হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো হলো সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকা। অর্থাৎ যেখানে আমাদের এয়ারের প্রেজেন্ট জিরো হবে। দেখো এখানে এয়ার পানি আরো যদি ঢালতে থাকো একসময় কি হয়ে যাবে, এয়ার জিরো হয়ে যাবে। তো যখন এয়ার জিরো হয়ে গেল তখন ওই কন্ডিশনটা কি কন্ডিশন হয়ে গেল, সম্পূর্ণ সম্পৃক্ত কন্ডিশন হয়ে গেল, বুঝতে পারছো? তাহলে সম্পূর্ণ সম্পৃক্ত কন্ডিশন কাকে বলতেছি,
আর আরেকটা জিনিস মনে রাখো, এই ভয়েডটা, এই যে ফাঁকা অংশটা থাকবে এখানে লাল দাগ দিয়ে, ফাঁকা অংশটা দুইটার কম্বিনেশন হতে পারে অথবা সিঙ্গেল সিঙ্গেল হতে পারে। যেমন ধরো এয়ার ওয়াটার দ্বারা ফিল হতে পারে, অথবা শুধু এয়ার হবে অথবা শুধু ওয়াটার হবে। তার মানে ভয়েড রেশিও আয়তন, সরি ভয়েডের আয়তন কি হবে, হয় এয়ার আর ওয়াটার আয়তন সমান, নতুবা শুধু এয়ারের সমান, নতুবা শুধু ওয়াটারের সমান, কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। বুঝতে পারছো? তো এই হলো আমাদের মোটামুটি ফেজ রিলেশন, সরি ফেজ ডায়াগ্রাম। তো এখন আমরা এদের মধ্যে রিলেশন, ভয়েড রেশিও কি জিনিস, পরোসিটি কি জিনিস, ওয়াটার কন্টেন্ট কি জিনিস, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো আমাদের আলোচনাটা শুরু করি। তাহলে আমি এইটা একটু মিশিয়ে দিতে হবে আমাকে, এইটা আমাদের প্রয়োজনও হবে না এখন বর্তমানে। আমরা এখান থেকে এই ডায়াগ্রাম থেকে আমরা এই রিলেশনগুলো দেখবো আর কি। বুঝতে পারছো? এইটা কিছুক্ষণের জন্য রেখে দিই, সমস্যা নেই, যখন প্রয়োজন পড়বে আমরা মিশিয়ে দেব। তাহলে খেয়াল করো, আমরা বলবো হলো প্রথমে ভয়েড রেশিও নিয়ে। ঠিক আছে, কি নিয়ে প্রথমে কথা বলবো? ভয়েড রেশিও। ভয়েড রেশিও কাকে বলা হয়? ভয়েড রেশিও সাধারণত বলা হয় একটা নমুনার মধ্যে যে পরিমাণ ভয়েড আয়তন আছে, যে পরিমাণ ভয়েড আয়তন আছে, সেটা এইটা হোক বা এইটা হোক, টোটালটাই তো আসলে ভয়েডের আয়তন। সলিড বাদে যা থাকবে সেইটাই তো ভয়েড, তাই না? সেটা ওয়াটার হোক বা এয়ার হোক। তো সলিড বাদে যে আয়তনটা আছে, টোটাল নমুনার মধ্যে ভয়েড যে পরিমাণ আছে, ভয়েড রেশিও আমি বাহির করতেছি, ভয়েডের অনুপাত। তাহলে এইটা সংজ্ঞা কি বলতেছি? টোটাল নমুনার মধ্যে বা একটা নমুনা মৃত্তিকার মধ্যে ভয়েড অংশের আয়তন এর সাথে সলিড অংশের আয়তনের অনুপাতকে বলা হয় হলো ভয়েড রেশিও। ভয়েড অংশের আয়তন এবং সলিড অংশের আয়তনের অনুপাতকে বলা হয় ভয়েড রেশিও। বুঝতে পারছো? তাহলে আমরা ভয়েড অংশের আয়তন এবং সলিডের আয়তনকে আমরা বলতেছি, আচ্ছা ভয়েড রেশিওকে আমরা সাধারণত ই দ্বারা প্রকাশ করি। আমি এখানে লিখেই দেই, ভয়েড রেশিও, দুঃখিত, ভয়েড রেশিও E equal to VV divided VS। বুঝতে পারছো? তো ভয়েড অংশের আয়তনের সাথে সলিড অংশের আয়তন, এইটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমি এইভাবে লিখতে পারি কিনা বলো তো, যে E VS equal to VV, VV equal to E into VS, আমরা শুধু আর গুণন করে দিলাম। ওকে, তাহলে এখন একটা কন্ডিশন দেখো ভাইয়া, যে V equal to VS plus VV, V equal to VS plus VV, V equal to VS plus VV, তাহলে এখান থেকে যদি আমি এখন বলি যে টোটাল আয়তন ইকুয়াল টু VS plus VV, V ইকুয়াল টু আমরা এখন লিখলাম VS plus VV এর জায়গাতে আমরা কি লিখতে পারি? E into VS লেখা যায়। তাহলে VS এখান থেকে কমন যায়, তাহলে খেয়াল করো VS কমন যায়, তাহলে 1 প্লাস E লিখতে পারি। তাহলে আমরা শুধু VS ইকুয়াল টু কি লিখতে পারি? V ডিভাইডেড 1 প্লাস E, V ডিভাইডেড 1 প্লাস E। তাহলে যদি কোনো সময় আমাদের কাছ থেকে সলিডের আয়তন চাই, টোটাল আয়তন দেওয়া থাকে, তাহলে সলিডের আয়তন হবে টোটাল আয়তন ডিভাইডেড 1 প্লাস ভয়েড রেশিও, টোটাল আয়তন ডিভাইডেড 1 প্লাস ভয়েড রেশিও। আর একটা জিনিস সব সময় মনে রাখবা, যে এই ভয়েড রেশিওর মান যে কোনো নমুনার ক্ষেত্রে, মৃত্তিকা নিয়ে যখন আলোচনা করতেছি, যে কোনো নমুনার ক্ষেত্রে ভয়েড রেশিও ইজ নট ইকুয়াল টু 0, 0 হওয়া কোনো সময় পসিবল না। ভয়েড রেশিওর মান কোনো সময় কি হওয়া পসিবল না? 0 হওয়া পসিবল না। এই ভয়েড রেশিও অলওয়েজ
গ্রেটার দেন 0 হবে। এই ভয়েড রেশিওর মান কি হবে? অলওয়েজ গ্রেটার দেন 0 হবে, 0 থেকে বড় হবে। এখন কত দূর বড় হবে এইটার কোনো লিমিট নাই, তবে এমন না যে তোমার ইনফিনিটি পর্যন্ত হবে, ঠিক আছে? তাহলে তো ইনফিনিটি পর্যন্ত যদি বড় হয় তাহলে ওই নমুনাকে তো সয়েলই বলা যাবে না। এই ভয়েড যদি ইনফিনিটি পর্যন্ত বড় হয়, এই লাল লাল যে ভয়েডটা দেখতেছো ইনফিনিটি পরিমাণ বড় হলো, তাহলে এই নমুনার পার্টিকেল সলিডের কোনো অস্তিত্ব থাকবে? কন্টাক্টে থাকবে? এখানে কোনো কনস্ট্রাকশন করা যাবে, ডিজাইন করা যাবে? তাহলে আসলে এটার একটা লিমিট এরকম থাকবে, ইনফিনিটি পর্যন্ত না, 0 থেকে বড় হবে আর কি। বুঝতে পারছো? তাহলে আমরা ভয়েড রেশিও এইভাবে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এখান থেকে আমাদের কয়েকটা সূত্র মনে রাখতে হচ্ছে, এ একটা আর এ একটা। ওকে, তাহলে ভয়েড রেশিও সম্পর্কে আমরা একটু ধারণা পাইলাম। এখন আসো আমরা পরোসিটি সম্পর্কে ধারণা নেই আর কি। পরোসিটিকে সাধারণত আমরা এন দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এন দ্বারা। সছিদ্রতা, ঠিক আছে? পরোসিটি বলতে কি বোঝায়? সছিদ্রতা, তাই না? তো সেইটা কিভাবে বুঝবো? এই যে টোটাল একটা নমুনার মধ্যে যে পরিমাণ ভয়েড থাকে, সছিদ্রতা আসলে কি, যে পরিমাণ একটা নমুনার মধ্যে যে পরিমাণ ভয়েড অংশ আছে, ঠিক আছে, এগুলো নিয়ে তো ছিদ্রতা সয়েলের, তাই না? পোর বোঝাচ্ছে, পোর, এগুলো নিয়ে তো ছিদ্রতা, পোর। টোটাল নমুনার মধ্যে এই পোরের যে ইয়েটা, রেশিওটা, টোটাল নমুনার আয়তনের মধ্যে যখন এই পোরের তুলনাটা করব, রেশিওটা করব, তখন তাকে বলা হয় হলো পরোসিটি। টোটাল নমুনার সাথে, টোটাল এই নমুনার আয়তনের সাথে যখন আমরা শুধু এই ভয়েডের আয়তনের তুলনা করব, টোটাল এই আয়তনের সাথে যখন শুধু ভয়েডের, টোটাল এই আয়তনের সাথে যখন শুধু ভয়েডের তুলনা করব, তখন তাকে আমরা বলতেছি পরোসিটি। বুঝতে পারছো? তাহলে সছিদ্রতা, এর মধ্যে কতটুকু ছিদ্রতা আছে, তাহলে টোটাল নমুনার সাথেই তো তুলনা হচ্ছে, কারণ টোটাল নমুনার মধ্যেই তো আমাদের এই ছিদ্রতা বা পোর থাকবে, তাই না? তাহলে এই পোরের আয়তনটা কতটুকু, সেই আয়তন আর টোটাল নমুনার আয়তনটা কতটুকু, তার তুলনাকে বা অনুপাতকে আমরা বলি হলো পরোসিটি। বুঝতে পারছো? তো এই পরোসিটির মানটা একটা লিমিট আছে, 0 এর থেকে পরোসিটি অলওয়েজ বড় হবে, পসিবল না, কারণ ভয়েড রেশিও তো 0 নট পসিবল, 0 থেকে বড় হবে, তার মানে পরোসিটি তো থাকতেছে, পরোসিটিও কি হচ্ছে, 0 এর থেকে বড় হয়ে যাচ্ছে। আর এই পরোসিটি অবশ্যই লেস দেন 100%, আমরা যদি পার্সেন্টে প্রকাশ করি তাহলে এইটা হবে আর কি, ঠিক আছে? এই ছিদ্রতা এমন না যে 100%-এর থেকে বড় হয়ে যাবে, টোটাল নমুনার থেকে তো বড় হয়ে যাওয়া সম্ভব না, তাই না? তাহলে এইটা হলো 100% হবে না আর কি, 100%-এর ছোট হবে, 100%-এর ছোট হবে পরোসিটি। আচ্ছা, তারপরে দেখো আমরা আলোচনা করি, ভয়েড রেশিও গেল, পরোসিটি গেল, ওয়াটার কন্টেন্ট নিয়ে আলোচনা করব। ওয়াটার কন্টেন্ট, এইটাকে আমরা ময়েশ্চার কন্টেন্ট নামেও জানি। কি নাম? ওয়াটার কন্টেন্ট অথবা ময়েশ্চার কন্টেন্ট নামেও আমরা জানি, ঠিক আছে? এই ওয়াটার কন্টেন্ট বা ময়েশ্চার কন্টেন্টকে ময়েশ্চার ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। ওয়াটার কন্টেন্ট বা ময়েশ্চার কন্টেন্টকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, খেয়াল রাখবা। তো এই ওয়াটার কন্টেন্ট বা ময়েশ্চার কন্টেন্ট কাকে বলা হয়? সাধারণত একটা নমুনার মধ্যে কি পরিমাণ ওয়াটার আছে, কি পরিমাণ ওয়াটার আছে তার তুলনা যখন সলিডের সাথে করা হবে, কি পরিমাণ ওয়াটার আছে, ওয়াটারের ওজন সলিডের ওজনের অনুপাতকে আমরা বলি হলো ওয়াটার কন্টেন্ট। একটা নমুনার ভিতরে কি পরিমাণ ওয়াটার প্রেজেন্ট আছে
সেইটাকে যখন আমরা সলিডসের ওজনের সাথে তুলনা করব তখন তাকে বলি হলো ওয়াটার কন্টেন্ট। অথবা এরকম হতে পারে এই নমুনার ভিতরে প্রেজেন্ট ওয়াটারের ভর দিয়েও হতে পারে, ওজন দিয়েও হতে পারে। ভর আর টোটাল সলিডসের ভরের অনুপাতকে আমরা বলবো হলো ওয়াটার কন্টেন্ট। বুঝতে পারছো? এখন এখান থেকে দেখো আমরা একটা রিলেশন বাহির করতে পারি এরকম। এইটাকে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে এরকম লেখা যায় যে WW অর্থাৎ ওয়াটারের পরিমাণ ইকুয়াল টু ওয়াটার কন্টেন্ট ইন্টু এইটা হলো সলিডস হবে WS, তাই না? তাহলে ওয়াটারের পরিমাণ ইকুয়াল টু ওয়াটার কন্টেন্ট ইন্টু ওয়াটার কন্টেন্টকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি ইন্টু WS। তাহলে আমরা W টোটাল ওজন সমান কি জানি? টোটাল ওজন ইকুয়াল টু WS প্লাস WW। এখন WW সমান কি লেখা যায়? WS প্লাস ওমেগা ইন্টু WS। WW এর জায়গাতে, ওয়াটারের জায়গাতে ওমেগা ইন্টু WS লেখা যায়। তাহলে WS কমন যায়, তাহলে কমন নিয়ে ফেললে আমাদের WS সমান কি লিখতে পারি? W ডিভাইডেড 1 প্লাস ওয়াটার কন্টেন্ট, 1 প্লাস ওয়াটার কন্টেন্ট। তাহলে যদি কোনো সময় তোমার কাছে কি চাই, সলিডসের ওজন চাই, যে আমাদের এই সলিড যেটা আছে সলিডের ওজনটা কতটুকু হবে, তাহলে সলিডের ওজন ইকুয়াল টু আমরা বলতে পারি যে টোটাল এই নমুনার ওজন ডিভাইডেড 1 প্লাস ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে? 1 প্লাস ওয়াটার কন্টেন্ট, কি পরিমাণ ওয়াটার কন্টেন্ট আছে। ঠিক আছে? তাহলে এই হলো আমরা মোটামুটি 2-4টা রিলেশনশিপ দেখলাম। একটা দেখলাম হলো ভয়েড রেশিও, পরোসিটি, ওয়াটার কন্টেন্ট, তাই না? তো এইখানে এই কয়েকটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, তো আমি একটু বোর্ডটা ক্লিন করে দিব, ক্লিন করে দিয়ে আবার তোমাদেরকে আরও কিছু বিষয় আছে ওগুলো বুঝাবো। তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। ওকে, তাহলে এখন যেটা আমি করব, আচ্ছা, এখানে তোমাদেরকে একটা লিমিট লিখে দেওয়া হয়নি। ওয়াটার কন্টেন্টের একটা লিমিট আছে। ওকে, তাহলে ওয়াটার কন্টেন্টের লিমিটটা কি? ওয়াটার কন্টেন্টটা 0 এর থেকে বড় অথবা সমান হতে পারে। দেখো ওয়াটার কন্টেন্ট এখানে কি 0 হয়ে গেছে না? এখানে কি ওয়াটার কন্টেন্ট আছে? নাই। তাহলে 0 হতে পারে এবং 0 এর থেকে বড়ও হতে পারে, বাট সেটা ইনফিনিটি থেকে ছোট হবে। ইনফিনিটি থেকে সমান বা ছোট না, মনে হয় যে এটা হলো ইনফিনিটি থেকে ছোট হবে। এক্স্যাক্টলি ইনফিনিটি থেকে ছোট হবে। কারণ কি, ওয়াটার যদি ইনফিনিটি পরিমাণ চলে আসে, তুমি চিন্তা করো এখানে ইনফিনিটি ওয়াটার চলে আসছে, তাহলে সেটা কি আর সয়েল বলা যাবে? সেটা তো লিকুইডের মতো আচরণ করবে। যেমন ধরো নদীর পানি, নদীতে কি থাকে? বালি থাকে না, ঘোলা ঘোলা পানি থাকে না, মাটি থাকে। তো ওখানে ইনফিনিটি পরিমাণ ওয়াটার থাকে। তো ওইটাকে কি আমরা বলি যে ঘোলা পানিকে মাটি বলি, যে এটা হলো মাটি যাচ্ছে, মাটি প্রবাহিত হচ্ছে, এরকম কিছু বলি না, পানিই বলি আর কি। তো ইনফিনিটি যখন ওয়াটার চলে আসবে তখন আমরা এটাকে পানি বলবো, তখন আর এটা ওয়াটার বলা যাচ্ছে না। তো ইনফিনিটির থেকে আমাদের ওয়াটার কন্টেন্টটা কি হবে? সাধারণত কম হবে আর কি। বুঝতে পারছো? ঠিক আছে, আমি তাহলে এখন এই বোর্ডটা একটু ক্লিন করে দিতেছি, নতুন আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা যেটা দেখব সেটা হলো ডিগ্রি অফ স্যাচুরেশন বা সম্পৃক্ততার মাত্রা। এইটাকে এসআর দ্বারা প্রকাশ করা হয়। সম্পৃক্ততার মাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এসআর। অর্থাৎ সম্পৃক্ততার মাত্রা কি বোঝায়? দেখো, এটা আংশিক সম্পৃক্ত আর এটা হলো সম্পূর্ণ। যখন পানির পরিমাণ ভয়েডের মধ্যে বাড়তেছে তখন এইটা কি হচ্ছে? সম্পৃক্ততা বাড়তেছে। এক সময় আংশিক থেকে সেটা সম্পূর্ণ হয়ে গেল যখন কি ভয়েডের মধ্যে ওয়াটারের পরিমাণ বাড়তেছে। তার মানে এই সম্পৃক্ততার মাত্রা কার সাথে তুলনা হবে? যখন আমাদের
ওয়াটারের পরিমাণটা, ওয়াটারের আয়তনটা ভয়েডের সাথে তুলনা করব, তখন তাকে হলো সম্পৃক্ততার মাত্রা বলতেছি। যে ভয়েডের মধ্যে ওয়াটারের প্রেজেন্টটা কত পার্সেন্ট, ভয়েড অংশের মধ্যে ওয়াটারের প্রেজেন্টটা কতটুকু, ভয়েডের তুলনায় ওয়াটারের পরিমাণটা কতটুকু, সেইটাকে আমরা যখন বলবো তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে কি বলবো, সম্পৃক্ততার মাত্রা বলবো। ওকে, তাহলে সম্পৃক্ততার মাত্রা ইকুয়াল টু ভয়েডের মধ্যে কি পরিমাণ ওয়াটার আছে এবং টোটাল ভয়েডের আয়তনের অনুপাতকে আমরা বলি সম্পৃক্ততার মাত্রা। এখন এই সম্পৃক্ততার মাত্রারও একটা কি আছে, লেভেল আছে। সম্পৃক্ততার মাত্রা ডিগ্রি অফ স্যাচুরেশন, ডিগ্রি অফ স্যাচুরেশন এসআরটা কি হবে, এসআর এর মান 0 এর সমান বা ছোট হবে আর 100% এর সমান বা ছোট হবে, ডিগ্রি অফ স্যাচুরেশন। ঠিক আছে, এখন 100% কখন হবে, দেখো এমন অবস্থায় ছিল এখানে কোনো ওয়াটার নাই, তার মানে আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশনের মান যদি এখানে ওয়াটারের পরিমাণ 0 হয়, এক অবস্থায় 0 হবে, তাহলে এখানে 0 হতে পারে। আবার এমন হতে পারে যে ওয়াটার তুমি অ্যাড করতেছো এমন করলা যে ভিভি এখন ভিডব্লিউ এর সমান হয়ে গেছে, এমন কন্ডিশনে পুষলা যে ভিভি এখন ভিডব্লিউ এর সমান হয়ে গেছে, বা ভিডব্লিউ সমান আমরা বলতে পারি হলো ভিভি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভিডব্লিউ সমান যদি ভিভি বলি, তাহলে এখানেও থাকতেছে হলো ভিভি, তাহলে এটা কেটে গিয়ে কত হবে, 1। এখন যদি আমি পার্সেন্টেন্সে নেই কত পার্সেন্ট, তাহলে আমাদের কত হবে 100%, তাই না? তার মানে 100% যখন ডিগ্রি অফ স্যাচুরেশন 100% হবে, তখন কি কোন নমুনাকে নির্দেশ করতেছে, তখন নমুনাকে নির্দেশ করতেছে সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকা। ডিগ্রি অফ স্যাচুরেশনের মান 100% অথবা শুধু 1 যদি হয়, তাহলে সেইটা কি নির্দেশ করে, সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকা। SR equal to 1 or 100% পার্সেন্টে যদি প্রকাশ করি। আর দেখো এখানে ওয়াটারের পরিমাণ, এই জায়গাতে ওয়াটারের পরিমাণ কত, ওয়াটারের আয়তন 0। তাহলে যদি 0 হয় ওয়াটারের আয়তন, তাহলে এখানে ডিগ্রি অফ স্যাচুরেশনের মান কত হবে, 0%। এখানে 100 বা যাই বসাও 0 হবে, তাই না? তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন শুষ্ক মৃত্তিকার ক্ষেত্রে কত হবে, 0 হবে, তাই না? তাহলে এর মান আবার আংশিক হলে এর ভেরিয়েশন হবে, তার মানে এর মান কার মধ্যে লাই করতেছে, 0 থেকে 100% এর মধ্যে থাকবে, বা এর সমান হবে বা ছোট হবে আর কি। হ্যাঁ, 0 হতে পারে, বুঝতে পারছো? এখন আসো আমরা ওয়াটার কন্টেন্ট, এয়ার কন্টেন্ট সম্পর্কে জানি। এয়ার কন্টেন্ট একে আমরা এসি দ্বারা প্রকাশ করি। তো এয়ার কন্টেন্ট কাকে বলা হয়, এই যে এই ভয়েডের মধ্যে এয়ার এর আয়তন কতটুকু আছে, এয়ার এই টোটাল ভয়েডের মধ্যে, এই ভয়েডের মধ্যে এয়ার এর আয়তন কতটুকু আছে, এটাকে আমরা বলি হলো এয়ার কন্টেন্ট। তাহলে এয়ার ইকুয়াল টু কি লেখা যায়, দেখো আমরা একটা সম্পর্ক ড্রাইভ করি, যেখানে ভি এ ইকুয়াল টু আমরা কি এটা লিখতে পারি না, ভিভি মাইনাস ভিডব্লিউ। তাহলে তাই যদি আমরা লিখতে পারি যে ভিভি মাইনাস ভিডব্লিউ ডিভাইডেড ভিভি, তাহলে এখান থেকে এই লাইন থেকে আমরা আরো এক লাইন ড্রাইভ করতে পারি, মাইনাস ভিডব্লিউ ডিভাইডেড ভিভি। তাহলে এইটা তো 1 হয়ে যাবে, এইটা কেটে 1 হয়ে যায়, মাইনাস এইটা সমান সমান কি লেখা যায় বলো তো, ডিগ্রি অফ স্যাচুরেশন। তাহলে আমরা এয়ার কন্টেন্ট ইকুয়াল টু একটা সূত্র লিখতে পারি, এটা একটা নতুন সূত্র মনে রাখবা, আসলো যে এয়ার কন্টেন্ট ইকুয়াল টু 1 মাইনাস ডিগ্রি অফ স্যাচুরেশন। এখান থেকে দেখো আরেকটু যদি সুন্দর করি, ডিগ্রি অফ স্যাচুরেশন প্লাস এয়ার কন্টেন্ট ইকুয়াল টু 1। তো একটা নমুনার ভিতরে এয়ার এবং ওয়াটার মিলে একটা অংশ দখল করবে আর কি, এয়ার এবং ওয়াটার মিলে আমাদের একটা অংশ ভয়েড রেশিও গঠন করবে, সেটা হলো 1। ডিগ্রি অফ স্যাচুরেশন আর এয়ার কন্টেন্ট মিলে আমাদের কত হবে, 1 হবে। তো এই হলো আমাদের এয়ার কন্টেন্ট সম্পর্কে আমরা ধারণা নিলাম। এখন আমরা আসো এয়ার ভয়েড সম্পর্কে একটু ধারণা নিই। একটা অংশ আছে
এয়ার ভয়েড। তো তোমার যখন ভয়েড চলে আসলো তখন আমাদের এয়ার মানে কি, এয়ারই, আর ভয়েড মানে যখন আমরা করতেছি তখন আমরা এখানে যেটা আলোচনা করব এয়ার ভয়েডের মধ্যে, তখন আমাদের আলোচনাটা হবে, সরি, এয়ার ভয়েডকে আমরা হলো ছোট হাতের এন এ দ্বারা প্রকাশ করি। এন এ ইকুয়াল টু হবে যে এয়ারের পরিমাণ এবং টোটাল আয়তনের সাথে যখন এর তুলনাটা করব তখন তাকে আমরা বলবো হলো এয়ার ভয়েড। এয়ারের একটা নমুনার ভিতরে যে পরিমাণ এয়ার আছে তার তুলনাটা টোটাল আয়তনের সাথে যখন করব তখন তাকে আমরা বলতেছি হলো এয়ার ভয়েড। আর এই এয়ার ভয়েডের একটা লিমিট আছে, সেই লিমিটটা হলো এরকম, এই লিমিটটা হলো এরকম হবে। এয়ার ভয়েডের লিমিট 0 এর সমান বা ছোট হতে পারে, বড় হতে পারে, আর 100% থেকে কম হবে অবশ্যই। ঠিক অনুরূপভাবে এয়ার কন্টেন্টের ক্ষেত্রেও তাই। এয়ার কন্টেন্টের লিমিট, এয়ার কন্টেন্ট এসি 0 এর থেকে বড় বা সমান হবে এসি, আর 100% থেকে ছোট বা সমান হতে পারে। বুঝতে পারছো? তো এই হলো আমাদের প্রিলিমিনারি, এইটার ভিতর থেকে কিছু আলোচনা করলাম আমি, যে আসলে এয়ার কন্টেন্ট আমাদের এখানে সাথে সাথে কিন্তু থিওরিগুলোও পড়া হয়ে গেল। এদের মধ্যে যে রিলেশনশিপটা দেখতেছি, এই রিলেশনশিপ এগুলো কিন্তু ছোট ছোট রিলেশনশিপ, আরো বড় বড় রিলেশনশিপ আছে, আমি বড়গুলো তো আমাদের দরকার নাই, তো রিলেশনশিপ আমাদের আসবেও না, এটা দিয়ে অঙ্ক আসবে আর কি। তো আমি ছোট ছোট যেগুলো না দেখালেই নয় এই বিষয়গুলো দেখ